The central dogma of molecular biology, as first stated by Francis Crick, asserts that information flows from DNA to RNA and then from RNA to protein. Information never flows from protein back up the line. মলিকুলার বায়োলজিতে সেন্ট্রাল ডগমা বলে সাধারণত যে একটা মেকানিজম আছে যেটাকে আমরা সাধারণত বলি সেন্ট্রাল মেকানিক্স অফ মলিকুলার বায়োলজি। শর্টে যদি তোমাকে ভাইবা সেমিস্টার ভাইবাতে অনেক সময় শোনা হয় যে সেন্ট্রাল ডগমা বলতে আসলে সাধারণত কি জিনিসটা কি, মলিকুলার বায়োলজি বা এই রিলেটেড যে কখনো কোনো জায়গায় ভাইবা ঠাইবাতে তোমাকে অবশ্যই একজন মানে জানা কোনো ব্যক্তি যদি ভাইবা বোর্ডে থাকে তাহলে তোমাকে হয়তো শুনবে সেন্ট্রাল ডগমাটা কি, তোমার এক হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশনটা কি, ট্রান্সক্রিপশনটা কি, ট্রান্সলেশনটা কি, এসব ধরনের টার্মগুলো মূলত তোমাকে শুনবে। তা আমরা যেটা জানি, আমরা শর্টে এক কথায় বলতে পারি কি দ্য মলিকুলার মেকানিক্স অফ the central mechanics of molecular biology is called central dogma. আমরা অন্যভাবেও আরো সহজ করে বলতে পারি the central dogma of molecular biology is a explanation of the flow of genetic information with a biological system. জেনেটিক ইনফরমেশনটা জাস্ট একটা সিস্টেমের মধ্যে, একটা বায়োলজিক্যাল সিস্টেমের ভিতরে তোমার জেনেটিক ইনফরমেশনটা সাধারণত এক্সচেঞ্জ এবং ট্রান্সফরমেশনের যে প্রসেস যেটা বলছি সেটাকে বলছি আমরা সেন্ট্রাল ডগমা। এই প্রসেসটাই আমি আপনাদের গতদিন মানে একটা জিনিস বলছিলাম, খেয়াল আছে কিনা, আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন, মানে বেশিরভাগ এটা অনেক সময় দেখা যাচ্ছে যে হিন্দু ধর্মেও দেখা যায়, মুসলমানদের মধ্যেও কিছু থাকে নিরামিষ ভোজী বলি, অনেকে বলে যে ওরা আমিষ খায় না, ওরা আমিষ খায় না। তো তোমার এই যে নিরামিষ ভোজী আমরা বলছি তারা আমিষ খায় না, প্রোটিন জাতীয় খাবার খায় না, কিন্তু প্রোটিন জাতীয় খাবার খায় না তাহলে সে বেঁচে থাকে কিভাবে? কারণ আমরা জানি প্রোটিনটা আমরা সাধারণত কি বলি, বিল্ডিং ব্লক অফ অ্যামাইনো অ্যাসিড দ্যাট ইজ কনস্টিটিউটেড বাই পেপটাইড বন্ডস। এই যে প্রোটিন যেটা বলছি আমরা, এই প্রোটিনটা একটা লিভিং সিস্টেমের জন্য খুবই এসেনশিয়াল ফর দ্য গ্রোথ, ডেভেলপমেন্ট এন্ড রিপ্রোডাকশন। ঠিক আছে, আপনার কথা শোনা যাচ্ছে না। এখন শোনা যায় না? কথা মাঝে মধ্যে আটকে যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে স্যার। যাই হোক, স্যার ওই যে শর্ট করে বললেন সেন্ট্রাল ডগমা কি, তখন শুনতে পাইনি। এখন মলিকুলার মেকানিজম অফ কি যেন বলছিলেন? দ্য মলিকুলার মেকানিক্স অফ সেন্ট্রাল মেকানিক্স অফ মলিকুলার বায়োলজি। ঠিক আছে, দ্য সেন্ট্রাল মেকানিক্স অফ মলিকুলার বায়োলজি ইজ কল্ড সেন্ট্রাল ডগমা। অন্যভাবে তুমি বলতে পারো যেটা বলছি, দ্য সেন্ট্রাল ডগমা মলিকুলার বায়োলজি is an explanation of the flow of genetic information within a biological system. একটা বায়োলজিক্যাল সিস্টেমের ভিতরে জেনেটিক ইনফরমেশনটার ফ্লো যেটা, তাকে বলছি আমরা কি সেন্ট্রাল ডগমা। যে জায়গাটাই সাধারণত কি ঘটে আমরা যতটুকু জানি, ইতিহাসে আমরা পড়ে যাই, সেটা হচ্ছে যে এই যে তোমার সেন্ট্রাল ডগমার যে যেটা বলছি আমরা বলছি কি জেনেটিক ইনফরমেশনের যে ফ্লো যেটা, ট্রান্সফরমেশন যেটা, এটা সম্পর্কে সর্বপ্রথম তোমার ফ্রান্সিস ক্রিক নামক একজন সায়েন্টিস্ট কত সালে 1957 সালে মূলত কি করে এটা সম্পর্কে কি করে ধারণা দেয়। পরবর্তীতে 1958 সালে মূলত সেন্ট্রাল ডগমার এই মানে ব্রিফ একটা ডেসক্রিপশন সম্পর্কে সে কি করে এক্সপ্লানেশন করে, এবং ঘটনা আছে যে সে এটা সম্পর্কে ধারণা দেয়। এখন এই জায়গাটায় কি ঘটেটা কি আসলে আমরা জানি যে আমরা মানুষ থেকে শুরু করে লিভিং সিস্টেম যেটা, এই লিভিং সিস্টেমের ভিতরে তোমার আমরা জানি যে একটা বলি ফাংশনাল একটা ইউনিট বলি কি থাকে, সেল থাকে, আমরা জানি সেল থাকে। এখন আমি মানুষ হিসেবে আমার মানুষের মধ্যে যে সেলটা থাকে সেটাকে কি বলি, আমরা বলি অ্যানিমাল সেল। এখন এই যে অ্যানিমাল সেলের ভিতরে সাধারণত কিছু একেবারে ইম্পর্টেন্ট এবং সিগনিফিক্যান্ট কিছু অর্গানিল আছে। তার ভিতরে একটা যেমন আছে নিউক্লিয়াস, তারপরে একটাকে বলি আমরা শক্তিঘর যেটাকে বলি কি মাইটোকন্ড্রিয়া,
এইটার সাথে আরো যেমন প্লান্টস এর মধ্যে যেমন থাকে তোমার ক্লোরোপ্লাস্ট, এই ধরনের দুই একটা মানে খুবই সিগনিফিক্যান্ট কিছু অর্গানিল আছে যার ভিতরে কি থাকে জেনেটিক, এই যে জেনেটিক ইনফরমেশনটা সাধারণত এনকোড থাকে। এখন জেনেটিক ইনফরমেশনটা এনকোড যে থাকে কিভাবে থাকে, নিউক্লিয়াস প্লান্টস এবং অ্যানিমাল সেল অর্থাৎ যে কোনো লিভিং সিস্টেমের ভিতরে বায়োলজিক্যাল সিস্টেমের ভিতরে নিউক্লিয়াস থাকে। এখন নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি কি থাকে, ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমের ভিতরে সাধারণত তিনটা জিনিস থাকে, একটাকে বলছে ডিএনএ, একটা আরএনএ, আর একটা কি থাকে, প্রোটিন থাকে। এখন ডিএনএ, আরএনএ আর প্রোটিন, এই যে প্রোটিনটা সাধারণত দুই ধরনের হয়, একটাকে বলে আমরা অ্যাসিডিক আর একটা আছে বেসিক, যেটাকে আমরা অন্যভাবে বলি নন হিস্টান প্রোটিন। এখন জিনিসটা হচ্ছে এই যে ডিএনএ আমরা যেটা বলছি ডিএনএ থাকে, ডিএনএ আরো দুই একটা সোর্সের ভিতরে পাওয়া যায়, যেমন ডিএনএ মাইটোকন্ড্রিয়ার ভিতরেও থাকে, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলি, ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকে, তাছাড়া অন্যান্য কিছু অর্গানিজম যেমন ভাইরাস টাইরাস এইগুলোর ভিতরেও থাকে। এখন বিষয়টা হচ্ছে যে এটা এক্সিস্টিং আমার বডির ভিতরে আমার সৃষ্টিকর্তা অলরেডি দিয়ে দিয়েছে। আমাকে যখন সৃষ্টি করা হয়েছে অলরেডি এই ডিএনএ এর একটা সোর্স অলরেডি তোমার সেলের ভিতরে দিয়ে দিয়েছে। তুমি যদি ন্যাচারাল প্রোটিন একেবারে নাও খাও তুমি মারা যাবা না, হয়তো তোমার কি হবে, তোমার প্রোটিনের নরমালি সাধারণত যে সোর্স গুলো আমরা সাধারণত যখন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট খাই তখন আমার গ্রোথ ডেভেলপমেন্ট বা আদার্স বডি ফাংশনের জন্য যতটুকু দরকার ততটুকু প্রপারলি ইউটিলাইজ হয়। কিন্তু যদি আমি একেবারেই না খাই, একেবারে খাই না এটা ভুল। আমার কথা হচ্ছে যে মানুষ বলে যে ভেজিটেরিয়ান, আরে ভেজিটেরিয়ান তোমরা একটা জিনিস খেয়াল করো, আমার কথা হচ্ছে যে আমার ডিপার্টমেন্টে একটা টিচার আছে, তোমাদের ক্লাস নেছে কিনা জানি না, তোমাদের নেওয়ারও কথা, শ্যাম সুন্দর শাহ স্যার। জি স্যার, আমাদের ফার্স্ট সেমিস্টার স্যার। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, উনি বায়োকেমিস্ট্রি নিয়েছেন। নামটা জি বলো স্যার, না। বায়োকেমিস্ট্রি। যাক, ঠিক আছে, শোনো, উনি বলে আমি ভেজিটেরিয়ান, আমি খাই না। উনি ধরে নাও যে উনি সরাসরি কি খাচ্ছে না, মাংস খাচ্ছে না, ডিম মাংস খাচ্ছে না, মাংসটাই বেসিক্যালি খায় না, এবং মাছটা মনে হয় খায় না, কিন্তু উনি খাচ্ছে দুধ খাচ্ছে, মিল্কের মধ্যে তো দুধ খাচ্ছে, দই খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, ওর মধ্যে তো আমার প্রোটিন থাকে। আমি জি যতটুকু স্যার। উনি এখন মানে ডিম খায়, এখন ধরে নাও যে উনি ডিম খায় মানে কি ডিমে প্রোটিন আছে। এখন জিনিসটা আছে যে উনি এগুলো, হ্যাঁ উনি এগুলো যদি একেবারে না খেয়ে উনি যদি প্লান্ট সোর্স থেকে তোমার ডাইল খায়, ঠিক আছে, তার ডাইলের মধ্যেও তো প্রোটিন থাকে। এখন জিনিসটা আছে আমি ভেজিটেরিয়ান বলছি কি, মানে তাদের একটা থিওরি বা তাদের চিন্তা ভাবনা এক হচ্ছে কি, আমি নট এক্সাম্পল হিসেবে বলি যে অনেকের এই ধরনের চিন্তা ভাবনা যে প্রাণী হত্যা করা মহাপাপ, ঠিক আছে। তো তোমার ধরে নাও এই জিনিসটা তোমার বুদ্ধি, ওই যে গৌতম বুদ্ধর ঘটনা আছে একটা, থেকে বৌদ্ধ ধর্ম এরা বড় ধরনের অনুসরণ করে, কিন্তু পৃথিবীতে প্রাণী হত্যা সবচেয়ে বেশি ওরা করে, মানুষ হত্যা সবচেয়ে বেশি ওরা করে, ঠিক আছে। স্যার কথা বোঝা যাচ্ছে না। এখন শোনা যায়? এখন শোনা যায়? জি স্যার, এখন শোনা যায়, কিন্তু জি স্যার। মাঝে মধ্যে একটু জিনিসটা করে আছে আমরা যেটা বলছিলাম তোমার, এই যে তোমার ভেজিটেরিয়ানদের যে থিওরি বা ভেজিটেরিয়ানদের যে কথাবার্তা, তাদের চিন্তা ভাবনা আছে আমি যদি ভেজি খাই, আমি যদি প্রোটিন জাতীয় খাবার খাই তাহলে কি হবে, বেশি প্রোটিন জাতীয় খাবার খেলে বিভিন্ন ধরনের প্রাণীগুলোকে হত্যা করা হবে। কিন্তু বিষয়টা আছে যে তোমার প্রাণী আমাদের ধর্মে, যেমন আমরা মুসলমান হিসেবে যেটা আমাদের ধর্মে যেগুলো হালাল হিসেবে বলা হয়েছে সেগুলো সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে কিছুর জন্য, মানুষের খাওয়ার জন্য। এ জায়গায় তোমার হত্যা না হত্যা বলে কোনো কথা নেই, ঠিক আছে। তো তারপরে মানে তারা যে খাচ্ছে না, মানে এই যে হাস্যকর কিছু বিষয় মাঝে মধ্যে মানে মেজাজও খারাপ হয়, হাসিও আসে। সে মানে এই ধরনের লোকজনগুলো তারা বলে যে আমরা গঠন আছে প্রাণী হত্যা করা লাগে, যার কারণে মাছ কি খায় না, মাছ মাংস বা ডিম হয়তো তারা খায় না, কিন্তু তারা যে দুধ খাচ্ছে, দুধটা আসতেছে কোথা থেকে, ওটা তো একটা প্রাণী থেকে আসতেছে। 2 নম্বর কথা হচ্ছে বিভিন্ন ধরনের ডাইল গুলো খাচ্ছে, ঠিক আছে। এই ডাইল গাছ এ তো নিজে গ্রো করে নিজে এক পর্যায়ে মারা যায়, ভালো কথা, সে জায়গা থেকে তারা ডাইল খাচ্ছে, তারা ইনডিরেক্ট সোর্স থেকে বলো তারা অলরেডি প্রোটিন পাচ্ছে, ঠিক আছে। এখন এই জায়গাটাই আমার যে এটা, এই যে সেন্ট্রাল ডগমা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেটা এই সেন্ট্রাল ডগমাতে সাধারণত যে জিনিসটা ঘটে, এই লিভিং সেলের ভিতরে সাধারণত যে ডিএনএটা থাকে, এক্সিস্টিং যে ডিএনএ আছে, এই ডিএনএটা সর্বপ্রথম কি হবে আমরা জানি, আমি যেটা বলছি অলরেডি, ডিএনএটা তুমি পাবা এক হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে তুমি পাবা, তুমি
ক্লোরোপ্লাস্টের ভিতরে, তুমি মাইটোকন্ড্রিয়ার ভিতরে, আরো যে Mitochondria। সোর্সগুলো, হ্যাঁ আরো যে সোর্সগুলোর ভিতরে ডিএনএটা সাধারণত থাকে। এই ডিএনএটা এই সেন্ট্রাল ডগমার এই মলিকুলার মেকানিজমের মাধ্যমে সাধারণত ফ্লো, অর্থাৎ সে ট্রান্সফার হয়ে প্রথমে এই যে এক্সিস্টিং আমার ডিএনএটা আছে এই ডিএনএটা থেকে সাধারণত প্রথমে ডিএনএ থেকে প্রতিরূপ সৃষ্টি হয় বলতে ডিএনএ থেকে নতুন অনেকগুলো কপি তৈরি হয়, যে প্রসেসে তাকে আমরা বলছি রেপ্লিকেশন। জি স্যার। এটাকে বলছি আমরা রেপ্লিকেশন, এবং তাকে অনেক সময় পুরো বলি কি ডিএনএ রেপ্লিকেশন। রেপ্লিকেট করা মানে কি প্রতিরূপ সৃষ্টি হওয়া, অর্থাৎ একই ধরনের অনেকগুলো কপি তৈরি হয়। অর্থাৎ ধরে নাও যে আগে ডিএনএ ফ্র্যাগমেন্ট ছিল একটা, এই একটা থেকে তোমার তৈরি হবে 1 লাখ কপি, সিমিলার কপি তৈরি হবে। এই প্রসেসটাকে বলছি আমরা ডিএনএ রেপ্লিকেশন। এই জায়গাটায় সাধারণত যে এনজাইমটা সাধারণত তোমার ইউটিলাইজ হয়, যে এনজাইমটা সাধারণত এই রিঅ্যাকশনটা কন্ডাক্ট করে, তাকে আমরা বলি ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ, এই ডিএনএ পলিমারেজের কাজ হচ্ছে একটা ডিএনএ থেকে অনেকগুলো ডিএনএ তৈরি করা, যে প্রসেসটাকে আমরা বলছি রেপ্লিকেশন। এখন যখন রেপ্লিকেশন হবে তখন কি হবে, আমার একটা ডিএনএ থেকে অনেকগুলো ডিএনএ তৈরি হয়ে গেল। অনেকগুলো ডিএনএ তৈরি হওয়ার পরে পরবর্তী স্টেপে যেটা হবে সেটা হচ্ছে তোমার ডিএনএ থেকে, অর্থাৎ এই জায়গা থেকে যে কাজটা হবে তোমার এক পর্যায়ে ডিএনএ থেকে যখন অনেকগুলো ডিএনএ তৈরি হবে, এটা থেকে পরবর্তীতে এক পর্যায়ে তোমার সিডিএনএ তৈরি হয়। সিডিএনএ, এই সিডিএনএ তাকে আমরা পুরো নাম বলি কমপ্লিমেন্টারি ডিএনএ। এখন এই যে ডিএনএটা তৈরি হলো নতুন ডিএনএ, এই ডিএনএ থেকে পরবর্তী স্টেপে আবার সিনথেসিসে সাধারণত তৈরি হয় তোমার আরএনএ। এই যে ডিএনএ থেকে আরএনএ যে তৈরির যে প্রসেস, এটাকে আমরা বলছি কি ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন এই স্যার জায়গায় ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রসেসটা ট্রান্সক্রিপশন। ইয়েস, ট্রান্সক্রিপশন। এখন এই যে ট্রান্সক্রিপশন, এই ট্রান্সক্রিপশনটা যখন হয় তখন এই জায়গায় যে এনজাইমটা তোমার ইউটিলাইজ হয়, সেই এনজাইমটাকে আমরা বলি আরএনএ পলিমারেজ। ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি হয়েছে তাকে বলছে ডিএনএ পলিমারেজ। আরএনএ থেকে যখন ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে তাকে বলবো আমরা আরএনএ পলিমারেজ। RNA polymerase। হ্যাঁ, এনজাইমটার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ আর প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। এখন এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো, তোমাদের এই জায়গায় একটা বোঝার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এটা সম্পর্কে একটু ডিটেইল বলছি এ কারণেই, ডিএনএ থেকে ডিএনএ সিনথেসিস হওয়ার পরে আবার যখন ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো, এর পরবর্তী স্টেপে তোমার তৈরি হওয়ার কথা আরএনএ থেকে প্রোটিন। মানে নরমালি বডির নরমাল ফাংশন হিসেবে তৈরি হওয়ার কথা আরএনএ থেকে প্রোটিন। এই যে আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হয়, আমরা জানি আরএনএ কয়েক ধরনের হতে পারে, যেমন টিআরএনএ অর্থাৎ ট্রান্সফার আরএনএ, আরআরএনএ, এমআরএনএ, এই ধরনের কয়েক ধরনের আরএনএ হয়। এখন এই জায়গায় যে এমআরএনএ যেটা, এই ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হবে, আরএনএ পরবর্তীতে এক পর্যায়ে কনভার্ট হয়ে এমআরএনএ ফর্মে চলে আসবে। এই মেসেঞ্জার আরএনএটা সাধারণত কি করে, রাইবোজোমের কিছু সাব ইউনিট আছে, 30S, 40S, 60S, 50S এ ধরনের সাব ইউনিট গুলো আছে, এই সাব ইউনিটের সাথে সাধারণত বাইন্ড করবে, এবং এই জায়গাটাই গঠন আছে কিছু ফ্যাক্টরস সাধারণত ইনভলভ থাকে। থেকে এক পর্যায়ে আমরা জানি, আপনারা জানেন, আরএনএটাকে সাধারণত প্রোটিন সিনথেসিসের মেশিন বলা হয়, আপনারা জানেন মনে হয়। এই আরএনএটা তোমার এইটাকে রাইবোজোমটাকে প্রোটিন সিনথেসিসের আমরা মেশিন বলি। অর্থাৎ এই রাইবোজোমটা এই এমআরএনএ এর সাথে বাইন্ড করে নিয়ে এমআরএনএ থেকে পরবর্তীতে সে কি করে, প্রোটিন সিনথেসিস করে। এই যে প্রসেসটা, একে আমরা বলছি কি ট্রান্সলেশন। ট্রান্সলেট করা অর্থাৎ রূপান্তর করা আরএনএ থেকে প্রোটিন যে তোমার ট্রান্সলেট করছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে কি ট্রান্সলেশন। এই ধরনের এই জায়গায় কোনো স্পেসিফিক এনজাইমের কথা বলা নেই, বলা যাবে না, আমরা নেই। এই জায়গাটায় জাস্ট কি হবে, এমআরএনএ এর সাথে তোমার রাইবোজোম বাইন্ড করে, রাইবোজোমই মূলত প্রোটিনটাকে সিনথেসিস করবে এমআরএনএ এর সহযোগিতা, এবং এই জায়গাটায় কিছু কোফেক্টরস এবং কিছু তোমার স্টেপ ইনভলভ আছে। তো এই যে টোটাল প্রসেসটা নরমাল হইতে সাধারণত ঘটার কথা ছিল, কিন্তু তোমরা যেহেতু মানে এক কথা আছে যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে পার্টে তোমাদের এই জায়গায় যেটা বলি, এই জায়গায় মূল যে জিনিসটা ঘটে, ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হলো, আরএনএ তৈরি হওয়ার পরে এই ট্রান্সক্রিপশনটা হওয়ার পরে ন্যাচারালি কিছু ঘটনা আছে, যে অর্গানিজম আছে, মাইক্রো অর্গানিজম আছে, কিছু ভাইরাস আছে, যেমন তোমার এইচআইভি ভাইরাস, আমরা জানি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস যেটা বলছি আমরা, এইচআইভি ভাইরাস।
এর সাথে আরো কিছু ভাইরাস আছে, যেমন রিট্রো ভাইরাস আছে, আরো কিছু মানে তোমার অর্গানিজমের ভিতরে একটা এনজাইম থাকে, ওইটাকে বলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। তোমরা নাম শুনেছো কিনা কখনো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম? অবশ্যই শোনার কথা যাদের ইন্টারমিডিয়েটে বায়োলজি ছিল, ঠিক আছে? তো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম এই যে বিভিন্ন ধরনের তোমার অর্গানিজমের ভিতরে থাকে, এই অর্গানিজম গুলো সাধারণত যে কাজটা করে, কোনো কারণে যদি লিভিং সিস্টেমের ভিতরে সাধারণত পাস করতে পারে, লিভিং সিস্টেমের ভিতরে থাকে, তো এই ঘটনা আছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা সাধারণত যে কাজটা করে, এটা বলো সাধারণত নরমালি হিউম্যান বডিতে থাকে না। তো তোমার এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম যে কাজটা করে, ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয়েছে, তখন রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এই মেকানিজমটা এবং এই প্রসেসটাকে আবার উল্টা দিক ঘোরায় দেয়, অর্থাৎ আবার আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়ে যায়। অর্থাৎ আরএনএ থেকে প্রোটিন তখন আর তৈরি হবে না, ডিএনএ থেকে আরএনএ হলো, আরএনএ থেকে আবার ডিএনএ তৈরি হয়ে যাবে। এই যে উল্টা প্রসেস যেটা, এটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। এই যে রিভার্স ট্রান্সক্রিপশন যখন হবে, তখন কি হবে? অ্যাবনর্মাল সেল গ্রোথ হবে, মাইটোসিস সেল ডিভিশনটা এক্সেস হয়ে যাবে। হওয়ার পরে সাধারণত কি হবে? অ্যাবনর্মাল সেল গ্রোথ হবে। অর্থাৎ অ্যাবনর্মাল সেল গ্রোথ আমরা অনেক সময় বলি ক্লাস্টার অফ সেল, যেটাকে আমরা অন্যভাবে বলি কি টিউমার ফরমেশন হবে, ঠিক আছে? আনওয়ান্টেড সেল গ্রোথ হবে। এই আনওয়ান্টেড সেল গ্রোথ থেকে পরবর্তীতে সাধারণত কি হবে? তোমার সেলুলার ফাংশনটা নষ্ট হয়ে যাবে, অ্যাপোপ্টোসিস হবে না। অর্থাৎ এটা থেকে এক পর্যায়ে তোমার কি হবে? টিউমার, ক্যান্সার হয়ে যাবে। এই জিনিসটা মূলত আপনার এই সেন্ট্রাল ডগমার রিঅ্যাকশনটা যদি প্রপারলি না হয়, তাহলে সাধারণত তোমার কি ঘটে? বিভিন্ন ধরনের জেনেটিক মানে অ্যাবনর্মালিটিস, যেটা বলছি জাস্ট এক্সাম্পল অ্যাজ ক্যান্সার,